লেকচার শুরু করি আপাতত। আচ্ছা, আপনাদের একটা ভিডিও লিংক দেওয়া হয়েছে একটু আগে আর কি। আগে বলতে ওই ভিডিওটা কি ওপেন হয় বা দেখা যায় কিনা একটু চেক করে জানেন তো। আপনাদের গুগল ক্লাসরুমে এই যে এক্সপেরিমেন্ট 2 ভিডিও এটা দেওয়া, যদিও এটা শুরু করবো না, এক্সপেরিমেন্ট 2 আজকে হয়তো করবো না, আজকে আনসার্টেনিটি শেষ করবো তারপর। বাট এটা দেখা যায় কিনা, মানে ক্লিক করলে দেখা যায় কিনা, প্লে হয় কিনা আপনাদের ডিভাইসে। আচ্ছা ঠিক আছে। তো এটা হলো এক্সপেরিমেন্ট 2 নিয়ে ভিডিও, যেটা আমরা আসলে এক্সপেরিমেন্ট 2 হয়তো নেক্সট দিন দেখবো। তো এটার ভিডিওটা একবার একটু দেখে নিলে, মানে এক্সপেরিমেন্ট 2টা আমাদের এক্সপেরিমেন্ট শিটে যে 2 নাম্বার আছে, এটা মোটামুটি 4টা পার্ট আছে এক্সপেরিমেন্ট 2 এর। বাট এখানে তো ছবি দেখে এত এক্সপ্লেন করে যতটা বোঝানো যাবে, ভিডিও দেখলে ভালো মোটামুটি বুঝে যাবে। তো এই জন্য ওই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা বেশি বড় না, আর 20 মিনিট সামথিং আছে। এখানে ভালোভাবে মোটামুটি বোঝানো আছে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে কিভাবে। দেন নেক্সট যেদিন এক্সপেরিমেন্টটা আমরা দেখাবো, সেখানে আমরা বুঝবো যে ক্যালকুলেশনটা আসলে মানে কোনটা কি। আর এগুলার যে ডাটা, এই যে ডাটা কিন্তু এখানে দেয়া নেই। তো ডাটা যেহেতু দেয়া নেই, তো এগুলোর প্রত্যেকটা ডাটা মেজারমেন্টের পর কতটুকু পাইছি এটা মোটামুটি আমরা দিয়ে দিব। তার জন্য একটা স্লাইড আছে, এখানে মেজারমেন্টের সবগুলো ডাটাগুলো আমরা প্রোভাইড করব। বাট অ্যাটলিস্ট আপনাদের অবশ্যই জানতে হবে মেজারমেন্টটা করা হয়েছে কিভাবে। তো আপনাদের মানে কাজ থাকবে এক, এক্সপেরিয়েন্স শিটটা একবার একটু গো থ্রু করা, রিডিং করে যে আসলে কি মেজারমেন্ট করতে চাচ্ছে, আর ফর্মুলাগুলো একটু দেখা। দেন এই ভিডিওটা কভার করা, যে ভিডিওটা এখানে দেখানো আপনার লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা একটু দেখে কভার করা। তারপরের কাজ হলো, তারপরে কাজ আপনাদের না, তারপরে কাজ আমি দেখাবো যে ভিডিও যেহেতু কভার করছেন, মোটামুটি কি কি সমস্যা আছে বলবেন যে বুঝি নাই, ওটা বুঝানো। দেন এই ডাটাগুলো কিভাবে ইউজ করে আপনার ল্যাব শিটটা বা রিপোর্টটা লিখবেন সেটা বুঝানো। তো এই টোটাল 3টা কাজ হবে। তো এর আগে আমাদের যেটা লাস্ট আমরা ছিলাম, আমরা মোটামুটি আনসার্টিনিটি নিয়ে দেখতেছিলাম। তো আনসার্টিনিটির প্রায় লাস্টের দিকে চলে আসছি। তো সেটা নিয়ে দেখবো যে আমরা যদি আনসার্টিনিটি আসলে মেজারমেন্টটা কিভাবে করে, আনসার্টিনিটি তো অনেক কথা বললাম, আর দেন আনসার্টিনিটি হালকা কিছু ক্যালকুলেশন করছি বা এই 2টা ফর্মুলা দেখছি। তো সেখান থেকে যদি সামারি টানি, দেন যদি আমরা শুরু করি, আমাদের নোটটা আগে অন করি। তো আগের দিন পর্যন্ত আমরা মোটামুটি প্রিসিশন, আনসার্টিনিটি এসব দেখতেছিলাম। তো এটার নাম দেখি ইন্ট্রো। তো প্রিসিশন কি বুঝায়, আনসার্টিনিটি কি বুঝায়, ক্যালিব্রেশন কি বুঝায়, এগুলা মোটামুটি দেখছি। আর প্রিসিশন আনসার্টিনিটি আসলে ক্যালকুলেশন কিভাবে করে তার অংশটা এখানে দেখে চলে আসছি, যে প্রিসিশন কত পার্সেন্ট প্রিসিশন এই রিলেটিভ এরর দিয়ে প্রিসিশন বুঝায়। তো সেটা আমরা দেখছিলাম। আর এই রিলেটিভ আনসার্টিনিটি দিয়ে আসলে প্রিসিশন বোঝায়, আর রিলেটিভ এরর দিয়ে আসলে অ্যাকুরেসি বোঝায়। তো এটা কিভাবে বের করে তা আমরা দেখছিলাম। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো নিয়ে ছোটখাটো কোশ্চেন থাকবে আর কি। আর প্রিসিশন, অ্যাকুরেসি, ক্যালিব্রেশন বলতে আসলে কি বোঝায়, কোনটা কখন করা হয়, আর কেন দরকার পড়ে আর কি, বা আমাকে কি রিলেট করে, এই সবগুলো এখানে ছিল মোটামুটি প্রিসিশন আর অ্যাকুরেসি রিলেটেড। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো প্রিসিশন অ্যাকুরেসির সাথে মেইনলি রিলেটেড হলো আনসার্টিনিটি বা আমার ইরর, যেটা নাম বলি আনসার্টিনিটি আর ইরর, যদিও ডিফারেন্ট কনসেপ্ট বা অনেকে আসলে সেম ভাবেই নাম দেয়। তো এইগুলো আসলে কেন হয় সেগুলো আমরা গেছিলাম, যে কি কি সোর্স থাকতে পারে আমার এক্সপেরিমেন্টে, ইররের কি কি সোর্স হইতে পারে।
আর মেইন দুইটা সোর্সে ভাগ করছিলাম, একটা হলো র্যান্ডম এরর আর সিস্টেমেটিক এরর। এটা হলো মেইন দুইটা সোর্স, বা মেইন যে কোনো সোর্সকে ইররকে, যে কোনো ইররের টাইপকে আমরা মেইন দুইটা ভাগে ভাগ করতে পারি। তো র্যান্ডম মানে আমাকে মানে এটার কোনো আসলে কোনো ডিরেকশন পাবো না, মানে ডিরেকশন পাবো না বলতে আমি আসলে ঠিক মতো ধরতে পারবো না, এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো সামথিং থাকবে না। আর সিস্টেমেটিক ইরর মানে আমি ধরার একটা প্রবণতা থাকবে যে হ্যাঁ এই কারণে হচ্ছে, আর এটা একটু ঠিক করি তাহলে ইররটা কমানো যাবে। তো এইগুলা কত কিছু ভাগ ছিল, আর প্রত্যেকটার পাশে লেখা আছে যে এটা কি সিস্টেমে পড়বেন নাকি র্যান্ডমে পড়বে নাকি দুইটাতেই পড়ার চান্স আছে। তো সবগুলার প্রত্যেকটা উদাহরণ সহ দেয়া আছে। এই স্লাইডটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আই গেস এখনো দেওয়া হয় নাই, দিছে কিনা নট শিওর। তো এটা দিয়ে দেওয়া হবে। তো এইগুলা মাথায় থাকে যে কি কি কারণে ইরর হয় বা কোন ইরর কোথায় পড়তেছে, বা আমি যদি একটা সার্টেন উদাহরণ দিই, এখানে প্রত্যেকটা কিছু কিছু উদাহরণ দেওয়া আছে এবং সিম্পল উদাহরণের মধ্যে দেওয়া আছে এবং হার্ডকোর উদাহরণ না, যেটা আপনার মাথায় আপনি ধরতে পারেন এটা কোন টাইপের ইরর হচ্ছে, র্যান্ডম না সিস্টেমেটিক, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, যেহেতু 8:30টার দিকে আই গেস নামাজ আছে, তো 8:30টায় আমরা ব্রেক নিব, দেন ইনশাল্লাহ আবার 9টায় জয়েন করবো, 9টার পরে পরে। আচ্ছা, দেন আমরা গিয়েছিলাম যে এস্টিমেটিং। আচ্ছা, আনসার্টিনিটি ক্যালকুলেশন আমরা অনেক সময় কোনো কিছুর সিঙ্গেল মেজারমেন্ট নিয়ে করতে পারি আনসার্টিনিটি ক্যালকুলেশন, তখন আসলে আনসার্টিনিটি ক্যালকুলেশন ফুলফিল হয় না। আমরা যে ইররটা ক্যালকুলেশন করি একটা সিঙ্গেল মেজারমেন্ট, ধরেন আমার কোন একটা রড আছে, এরকম রডের ডায়ামিটার মেজার করব। এখন রডটা খালি চোখে দেখে মনে হচ্ছে যে সব জায়গায় আসলে ডায়ামিটার প্রায় সেম, কোনো উঁচা নিচে কিছু নাই, হুবহু সেম। সেটা আমি যে কোনো একটা জায়গায় যদি একটা মেজারমেন্ট চালাই, যে শুধু এইখান থেকে এইখানে স্লাইড ক্যালিপার দিয়ে ডায়ামিটার মাপলাম, তাহলে এইখানে খুব ভালো করে যত্ন করেই মাপলাম যেন র্যান্ডম ট্যান্ডম যেসব বা ইনভায়রনমেন্টাল যেসব ইরর হয় সেগুলো যেন খুব একটা না হয়, সিস্টেমেটিক ইরর কমানো যায়। কিন্তু এইখানে তাও কিছু ইরর থেকে যাবে, সেটা হলো মেইন যে কারণে থেকে যাবে সেটা হলো আমি যে টুলটা ইউজ করছি, আমি যে আসলে টুল বা স্লাইড ক্যালিপার্স যেটাই ইউজ করি না কেন, বা ধরেন স্ক্রু মাইক্রোমিটার বা যেটা ইউজ করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অথবা একদম নর্মাল কোন স্কেল ইউজ করে না, সেই টুলের উপর যে আনসার্টিনিটি তার উপর ডিপেন্ড করে এই এক্সপেরিমেন্টাল আনসার্টিনিটিটা ঠিক হবে। এটা হলো সমস্যা সিঙ্গেল মেজারমেন্ট। মানে সিঙ্গেল মেজারমেন্টের সমস্যা হলো আমি যখন একবার মেজার করব, আমি যদি এরকম করতাম একবার মেজার না করে প্রত্যেক পয়েন্টে এক একটা প্রায় 10টা মেজারমেন্ট নিতাম, এখানে এই পয়েন্টে এরকম নিতাম, তাহলে ইররের পার্সেন্টেজ আস্তে আস্তে কমে যেত, অথবা আমি ধরতে পারতাম যে কেমন ইরর হচ্ছে। বা যদিও খালি চোখে দেখে মনে হচ্ছে এটা স্মুথ বা মানে একদম ইউনিফর্ম, সব জায়গায় ডায়ামিটার সেম, কিন্তু কেমন ভেরিয়েশন আসতেছে বা এই ডায়ামিটারের ডাটা ভ্যালুটা কোন দিকে কত মানের দিকে অ্যাপ্রোচ করতেছে এটা ধরা যেত। তাহলে তাদের মধ্যে আনসার্টিনিটি কত, মানে চেঞ্জ কত, ইরর কত, এটা বোঝা যেত। কিন্তু আমি যখন সিঙ্গেল মেজারমেন্ট করবো, মাত্র একবার মাপবো আর মাপবো না, একটা জায়গায় মান নিয়ে ছেড়ে দিব আর বলে দিব হ্যাঁ এটাই অ্যান্সার, এটাই ইউজ করবো আমি ক্যালকুলেশনে, তখন আমার আনসার্টিনিটি হবে টুলের জন্য যে আনসার্টিনিটি সেটা। ধরেন আমি যে টুলটা ইউজ করতেছি সেটা আনসার্টিনিটি হলো +-2 মিলিমিটার এরকম আসছে, বা এরকম আমি জানি, বা এর গায়ে লেখা। অনেক সময় আনসার্টিনিটি এসব গায়ে লেখা থাকে, মানে এটা এটা তারা কিভাবে বুঝবে যে গায়ে লিখে দিল, তারা আসলে এটা ক্যালিব্রেশন করে পাইছে। আর ক্যালিব্রেশন কি বলে আসছি, আবার একটু সামারি বলি। ক্যালিব্রেশন হলো আমি কোনো একটা ডাটা ভ্যালুকে নোন ধরবো, মানে হলো ধরেন আমি একটা থার্মোমিটার ইউজ করতেছি, তো আমি একটা অবজেক্ট, যেটা ধরেন আমি অনেক সময় বলছিলাম যে ধরেন 20°C, এটা আমি জানি একদম পারফেক্টলি, মোটামুটি জানি 20-এর আশেপাশে হবে, বাট এক কাছাকাছি 20-এর কাছাকাছি। তো আমি যে টুলটা ইউজ করতেছি থার্মোমিটার, সেটাও যেন অ্যাটলিস্ট 20 দেয়। এখন যদি এটা কখনো 21 দেয় বা কখনো 19 দেয়, তাহলে আমি বুঝবো আমার তো রেজাল্ট 20, কিন্তু এটা কখনো এক বেশি দিতেছে কখনো এক কম দিতেছে, ডিপেন্ডিং অন আমি কোন কন্ডিশনে আছি। বাট কয়েকবার মেজার করতেছি, ক্যালিব্রেশন কয়েকবার মেজার করতেছি নোন ভ্যালুকে, এটাকে ক্যালিব্রেশন বলে। তাহলে আমি লিখে দিব আমার মেজারমেন্ট যদি 20 হয় তাহলে আমার আনসার্টিনিটি হলো +-1°C।
এটা হলো টুলের আনসার্টিনিটি, যেটা বের করে ক্যালিব্রেশন করে। আর এই ডাটাটা এটা দেখবেন আপনি যে কোনো কিছু যদি কিনতে যান, যদি এরকম মেজারমেন্ট বা কোনো কিছু মাপার জন্য লাগে, থার্মোমিটার বা যাই কিনে না কেন, এটার মোটামুটি প্যাকেটের গায়ে যদি অবশ্যই এটা লিখে দেওয়া বাধ্যতামূলক যে আপনার কোনো কিছু টুলসের যেটা মেজারমেন্টে ইউজ হবে অবশ্যই সেটা আনসার্টিন কত এটা লিখে দেওয়া, যে কোনো দেশের নিয়ম অনুযায়ী এটা বাধ্যতামূলক লিখে দেওয়া। তো আপনি যে জন মাপার কোনো যন্ত্র কিনবেন, দেখবেন যদি এখানে প্রপার কাগজ থাকে, কাগজ একটু খুলে দেখতে পারবেন যে এটা আনসার্টিন কত। তাহলে একবার যদি আমি জন মাপি, ধরেন আমি এই থার্মোমিটার দিয়ে জন মাপছি, জ্বর আসছে আমার, ধরেন লেখা হচ্ছে 101, তাহলে 101 ডিগ্রি ধরেন, আচ্ছা 101 ডিগ্রি সেলসিয়াস তো আসলে হবে না, তো মরে গেছে। তাহলে ধরেন এখানে ধরেন আমার আসছে ধরেন 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আমার শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এরকম আসছে। ফারেনহাইটে 101 হলে ঠিকই তো, ধরেন এত আসছে। তাহলে আমি এইটা একদম যে 40 এইটা শিওর না, কারণ আমি দেখছি আমার ওই প্যাকেটের গায়ে লেখা ছিল +-1 হতে পারে। তাহলে আসলে এটা হলে হয় 41 আছে অথবা 39 বা এই দুইটার মধ্যে আছে, মানে 41-39 ডাইরেক্ট এটা না, বাট এই দুইটা রেঞ্জের মধ্যে আছে, এইটা বোঝা যায়, এটা তারা ক্যালিব্রেশন করে ঠিক করছে। তাহলে আমার যে মেজারমেন্ট করছি, এই যে 40 মাপলাম, তার আনসার্টিনিটি হলো এই সম্পূর্ণই এইটার উপর ডিপেন্ড করতেছে, এই যে ভ্যালু, এই যে টুলস এর গায়ে লেখা আছে তার উপর ডিপেন্ড করতেছে, যদি আমি সিঙ্গেল মেজারমেন্ট নিই। কিন্তু ধরেন আমি আমার জ্বর কয়েকভাবে মাপলাম, জ্বর মাপার কয়েকটা ওয়ে আছে। এক ধরেন আন্ডার আর্মসের নিচে দেওয়া অথবা জিব্বার নিচে দেওয়া। আন্ডার আর্মস আমাদের দুইটা আছে, ডান আন্ডার আর্মসের নিচে দিলাম বা ডান বগলের নিচে দিলাম, বাম বগলের নিচে দিলাম। আমার যেহেতু শরীর একটাই, তো মোটামুটি জ্বর যেহেতু পুরো বডিতে একই রকম হয়, তাহলে মোটামুটি 40-এর আশেপাশে হওয়া। কিন্তু আমি কয়েক জায়গায় দিয়ে এটা মাপার ট্রাই করছি। ধরেন একটা জায়গায় আসছে 40, একটা জায়গায় 41, আরেকটা জায়গায় ধরেন আসছে 39। তো আমি মোটামুটি 5টা মেজারমেন্ট নিলাম। তখন আমি ওই টুলসের যে আনসার্টিনিটি সেটা আসলে এর পরের অংশ রিপিটেড মেজারমেন্ট করে বের করার ট্রাই করছি। তখন এই টুলসের যে ক্যালিব্রেশন করে আনসার্টিনিটি বলা আছে সেটার অবদান বা সেটার মানে যে প্রভাব সেটা আস্তে আস্তে কমা শুরু করবে। তখন আমি রিপিটেড মেজারমেন্টের জন্য যে আনসার্টিনিটি সেটার এস্টিমেশন আমার দরকার পড়বে, আর তখন আনসার্টিনিটির পরিমাণ আস্তে আস্তে কমায় ফেলতে পারবো। এই জন্য রিপিটেড মেজারমেন্ট দরকার। এখন কেন পারবো সেটা আমরা বুঝবো একটু পরে। এটা হলো ফার্স্টে সিঙ্গেল মেজারমেন্টের সমস্যা, সমস্যা বলি অথবা সিঙ্গেল মেজারমেন্ট নিলে কোন আনসার্টিনিটি নিতে হবে এটা আপাতত ক্লিয়ার হয়েছে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা, বুঝি নাই কিনা। আচ্ছা, এত যখন যা বললাম তা মোটামুটি এখানে সুন্দরভাবে হাইলাইট করে বলা আছে যে আনসার্টিনিটি অফ সিঙ্গেল মেজারমেন্ট ইজ লিমিটেড বাই দ্য প্রিসিশন এন্ড অ্যাকুরেসি অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। যা বললাম, তো মেজারিং যে ইনস্ট্রুমেন্ট যা দিয়ে মেজার করতেছে ওইটার উপর মেইনলি ডিপেন্ড করে, ওইটা প্রিসিশন অ্যাকুরেসির উপর। আর এগুলা অবশ্যই ক্যালিব্রেশন করে গায়ে লেখা থাকে। along with any other factor that might affect the ability of experimenter to make the measurement। এখন শুধু যে টুলস এর উপর ডিপেন্ড করে এরকম না। তো আমি এই কথা বলার আগেই বলছিলাম যে এই যে মেজারমেন্ট, ডায়ামিটার মেজারমেন্ট করতেছি এটা খুবই সূক্ষ্মভাবে করতেছি, অন্যান্য এফেক্ট নাই, এসব কথা বলে নিয়েছিলাম। তো যখনই অনেক সূক্ষ্মভাবে করতেছি, অন্যান্য এফেক্ট নাই, এই কথা মানে হলো বাকি যে মেজারমেন্টের ইরর হইতে পারে সেগুলো নাই। যদি থাকে, যদি মনে করি না আমার আজকের আর্দ্রতা বেশি, পরিবেশে আর্দ্রতা বেশি, তাহলে যে টুল দিয়ে মেজার করতেছি তাতে একটু ফুলে যাওয়ার চান্স আছে। তো এইসব অন্যান্য এনভায়রনমেন্টাল ইরর আছে, বা আমার ধরেন চোখে সমস্যা আছে, এরকম টাইপের কিছু ইরর আছে, তাহলে ওইগুলো আমার ইনক্লুড করতে হবে যখন সিঙ্গেল মেজারমেন্ট নিব। কিন্তু যখন মাল্টিপল মেজারমেন্ট নিব এইসব ইরর আসলে কমায় ফেলানো যায়, এগুলো আস্তে আস্তে চলে যায়। বা আমি মানে মেজারমেন্টে যখন কয়েকবার নিব তখন দেখেই বুঝবো না এই ডাটাটা অনেক বেশি দূরে হয়ে গেছে। ধরেন আমার তাপমাত্রা আসছে 43, তো এতগুলা মাপলাম সব 40-এর কাছাকাছি, একটা দিয়ে এত দূরে কেন, তাহলে এটা আসলে ভুলভাল কোনো কাজ করছে, বেশিক্ষণ রেখে ফেলছে হয়তো, অথবা মানে কিছু একটা সমস্যা করছি, এজন্য 43টা আসছে।
তো এটা আমি বাদ দিতে পারবো যদি মাল্টিপল মেজারমেন্ট করি, তাহলে এই সুবিধা। কিন্তু সিঙ্গেল মেজারমেন্ট করি 43 পাইছি, তাহলে তো এখানে মানে আমি বললাম হ্যাঁ এটাই আমার অনেক জ্বর হয়েছে, মরা অবস্থা, কিন্তু আসলে তো হয় নাই। এখানে সমস্যা হলো টুলস এর যে আনসার্টিনিটি সেটাও ঢুকছে, প্লাস আরো যে সমস্যা আমি চোখে দেখতে ভুল করছি বা ডিফাইন অন্য কাহিনী করছি, আরো এনভায়রনমেন্টে এরর থাকতে পারে, সেগুলো অ্যাড হয়ে গেছে। সেটা সিঙ্গেল মেজারমেন্টে বোঝা যায় না বা ধরাও যায় না, এই জন্য মাল্টিপল মেজারমেন্টে আমাকে যেতে হয়। যে কোনো কিছু আসলে মাল্টিপল মেজারমেন্টই করে, মোটামুটি 3টা 4টা 5টা আরো বেশি করতে পারে। এখন মাল্টিপল মেজারমেন্ট যদি করি তাহলে আসলে আমার ক্যালকুলেশন কিভাবে হবে? সিঙ্গেল মেজারমেন্টে খুব একটা তেমন ক্যালকুলেশন নাই, যেটা আসলে আনসার্টিনিটি আমি ঠিক করি, আমি মাথায় চিন্তা করে এই আনসার্টিনিটি আসলে ঠিক করি, এটা আহামরি তেমন কোনো মেজারমেন্ট থাকে না। ঠিক আছে, এখন আসলে আমি যদি আসি সিঙ্গেল মেজারমেন্ট, ডান। ধরেন আমি আসি এবার আমার রিপিটেড মেজারমেন্ট। সো রিপিটেড মেজারমেন্ট ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ধরেন একটা পিরিয়ড অফ অসিলেশন মেজার করতেছে, মানে ধরেন আমি এরকম একটা দোলক আছে, এই বলটাকে আস্তে করে এখানে উঠে ছেড়ে দিছি, তাহলে একবার এই হয়ে যাবে এই হয়ে যাবে এরকম করতে থাকবে। তো জানি এটার এই একবার এখানে গিয়ে আবার ওই জায়গায় ব্যাক করতে যে সময় লাগবে সেটাকে বলে পিরিয়ড অফ অসিলেশন। সেটার টাইম গণনা করতেছি কোন একটা স্টপ ওয়াচ দিয়ে, কোন একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, ধরেন স্টপ ওয়াচ দিয়ে মেজার করছি। এখন এটা কয়েকবার করলাম, মানে এটা একবার করলাম করে দেখলাম এত আসছে, আরেকবার করলাম দেখলাম এত আসছে, তো মোটামুটি 5বার নিচ্ছি। তো 5বার নিলে আমার এটা মোটামুটি শিওর বোঝা যাচ্ছে যে এই মেজারমেন্টটা মোটামুটি 0.44 এর কাছাকাছি যাচ্ছে বা আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তবে এই মেজারমেন্টটি একটু আমি মনে হয় খাপলা পাকিয়েছি, এটা একটু বেশি দূরে গেছে, তাহলে একটু এভারেজ নিই, এভারেজ নিয়ে চেক করতে হবে। তো রিপিটেড মেজারমেন্টের প্রথম স্টেপ হলো এটার এভারেজ নেওয়া, তাহলে প্রথম স্টেপ। এখন দেখেন আমি যত n এর ভ্যালু বাড়াবো, মানে যত বেশি এক্সপেরিমেন্ট করব, এভারেজ কিন্তু তত কোন একটা সার্টেন ভ্যালুর কাছাকাছি চলে আসা শুরু করবে। তার মানে হলো আমি আরো বেশি নিশ্চিত হতে পারবো, ধরেন এখানে 5টা মেজারমেন্ট নিচ্ছি, আমি যদি 100 বার করতাম, 100 বা 10 বা আরো বেশি করতাম 5-এ, তাহলে কোন ভ্যালুটার কাছাকাছি যায় বা এই যে আনসার্টিনিটি বা এই যে টাইম আসলে কোন ভ্যালু কাছাকাছি, খুব ভালোভাবে নিশ্চিত হয়ে যেতাম যে কোন ভ্যালু কাছাকাছি যায়। যত বেশি মেজার করবো তত বেশি আমার আনসার্টিনিটি কমা শুরু করবে, আর যে ভ্যালু কাছাকাছি যায় সেটাকে আমি ট্রু ভ্যালু ধরতে পারবো। প্রথম ক্লাসে বলে আসলাম ট্রু ভ্যালু বলতে আসলে কিছু নাই, আমরা আসলে এস্টিমেট করি। সো এটা আরেকটা ওয়ে এস্টিমেট করার, মাল্টিপল মেজারমেন্ট নাও। এখানে সেই কথাটাই বলা আছে, এই যে এখানে whenever possible repeated measurement several times average the result, সেটা ট্রু ভ্যালু কাছাকাছি যায়, এটা আপনারা রিডিং করে দিবেন জাস্ট। এখন এখানে সেম আরেকটা উদাহরণ এরকম দেওয়া আছে, জাস্ট এটার এক্সাম্পল দেওয়ার জন্য। সো আরেকটা এক্সাম্পল হলো কোন উইথ অফ এ পেপার পিস মাপতেছি, মানে একটা কাগজের কতটুকু আসলে মানে প্রস্থ কতটুকু সেটা মাপতেছে। তো এরকম পাইছে, ধরো একটা কাগজ যদি আমি এরকম আঁকি, একটা পেপার শিট, তো এটার এই মাথা থেকে এই মাথার দূরত্বকে বলে প্রস্থ বা উইথ, যেটাই বলি সেটা মাপার ট্রাই করতেছে। সেটারও এটা মানে 5টা মাপ নিছে, দেখা গেছে অ্যাভারেজ আসলে এইটার কাছাকাছি যাচ্ছে। তা আমি মোটামুটি ধরতে পারি যে আমার যে ট্রু ভ্যালু বা এস্টিমেটেড ভ্যালু এটার এইখানে কাছাকাছি হবে, মানে এই পেপারের যে আসলে প্রস্থটা, মানে ধরেন একবার প্রস্থ এই বরাবর মাপছে, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর, তো খালি চোখে তো দেখে মনে হচ্ছে না পেপারটা সুন্দর একদমই স্মুথ, বা আমি যাই মাপি না কেন সমান হওয়ার কথা, কিন্তু 5টা মেজারমেন্ট 5 জায়গায় নিয়ে দেখছি যে এরকম আসে, তবে মোটামুটি স্মুথ, ঠিক আছে। এখন আমার চোখের সমস্যা বা টুলসের সমস্যার জন্য হইতে পারে, কিন্তু ওই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে যদি আমি যত বেশি মেজারমেন্ট নিব। তাহলে এটা শিওর যে এইটার কাছাকাছি যাচ্ছে, এটা হলো আমার এভারেজ, ঠিক আছে। এখন নেক্সটে আমরা ব্রেকের পর, যেহেতু আমাদের প্রায় কাছাকাছি, তো আমরা ব্রেকের পর দেখবো এই এভারেজটা ইউজ করে আসলে আমরা কিভাবে আনসার্টিনিটি বের করি। আমরা জানি আনসার্টিনিটি বা এরর হচ্ছে আমি ট্রু ভ্যালু থেকে কতটুকু দূরে সরে যাচ্ছি। তো আমি যতবার বেশি মেজার করব তত যেহেতু অ্যাভারেজের একটা মানে ধারণা পেয়ে যাব যে এটা ট্রু ভ্যালু হইতে পারে, তাহলে এই মেজারমেন্ট গুলা
এই যে মেজারমেন্ট গুলো এই অ্যাভারেজ থেকে কতটুকু দূরে সেটা আমার জানা প্রয়োজন। তাহলে এইটা সম্পর্কে যখন ধারণা থাকবে, এরপরে ধরেন আমি 6 নাম্বার, ধরেন এটা 5টা মেজারমেন্ট করছি, আমি 6 নাম্বার যদি আরেকটা মেজারমেন্ট নেই সেম টুল দিয়ে সেম জিনিসের, তাহলে সেটা কোন রেঞ্জের মধ্যে পড়বে সেটা বুঝে যাব, এবং সেই রেঞ্জের মধ্যে পড়ার আমি কতটুকু কনফিডেন্সলি বলতে পারবো সেটা আমি ধারণা করতে পারবো। তো আমার আনসাইনিটি সম্পর্কে আমার ধারণা চলে আসবে মোটামুটি। তো ইনশাল্লাহ ব্রেকের পর 9টা বাজে ইনশাল্লাহ আবার শুরু করবো। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এখানে ব্রেক। আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে আপাতত এখানে ব্রেক। আমরা ইনশাল্লাহ 9টার দিকে আবার শুরু করব। হয়তো এই লিঙ্ক কাজ করবে কিনা জানি না, কাজ করলে ভালো, আর না করলে সবাই লিভ না। আচ্ছা হ্যাঁ, আধা ঘন্টা আছে, তো সবাই লিভ নিয়ে নেন। আমরা 9টা বাজে আচ্ছা, তো আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা আসলে মাল্টিপল অবজারভেশন করব বা রিপিটেড মেজারমেন্ট নেব যে কোনো কিছু, তাতে আমার আনসার্টেনিটির পরিমাণ কমে যাবে। তো এটা তো আমি মুখে বলতেছি কমে যাবে, বাট আসলে যদি আমি এটা মেজারমেন্ট বা আমি অঙ্কের ভাষায় ম্যাথের ভাষায় কিভাবে বুঝবো বা কিভাবে ক্যালকুলেশন করব সেই আনসার্টেনিটিটা, যেটা আসলে কমে যাওয়ার পর ভ্যালু হয়েছে, বা আসলে কিভাবে বোঝা যাচ্ছে আনসার্টেনিটি কত পার্সেন্ট। তো তাহলে তার জন্য ফার্স্ট অফ অল আমাকে প্রথমে বলে আসছি, স্টেপ 1 হলো, ধরেন এইখানে আমি মোটামুটি একটা উদাহরণ দেওয়া আছে 5টা মেজারমেন্ট নিছি। তো 5টা মেজারমেন্ট নেওয়ার পর ফার্স্ট স্টেপ এখানে হলো এইগুলা সবার এভারেজ বের করা। এভারেজ মানে হলো সবগুলা যোগ করা, যতগুলা নিছি ততগুলা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করা। তো সবগুলো যোগ করার পর আসছে 155.96। এটা আপনারা নিজেদের ক্যালকুলেটর করতে পারেন, সেগুলো প্র্যাকটিসে রাখবেন যেন আপনাদের দিলে করতে পারেন। আর সবকিছু করার পর অ্যাভারেজ আসছে 31.19। তো আমি যদি এই জিনিসটা একটু প্লট করি, যদি এরকম দেখতে চাই, ধরেন এরকম একটা জিনিসের প্লট করছি, তো আমার অ্যাভারেজ হলো 31.19, তাহলে এটা অ্যাভারেজ দিলাম, এই লম্বা দেখতে হলে অ্যাভারেজ নির্দেশ করতেছে। আর অন্যান্য ডাটা পয়েন্ট যদি অন্য কালি দিয়ে লেখা শুরু করি, তারপর ধরেন 31.33, তাহলে এটা হবে ধরেন একটু এইখানে সবচেয়ে দূরেরটা 31.33, তাহলে এটা ধরেন এইখানে দিলাম। তারপর 31.15, তাহলে ধরেন এটা এইখানে দিলাম, এটা একটু কাছাকাছি আছে। তারপর এটা 31.26, এটা একটু এইখানে দিলাম। তারপর 31.02, 31.02 তো অনেক দূরে হবে, এখানে দিলাম। আর আছে 31.20, এটা হলো এইখানে। তো মোটামুটি 5টা ডাটা আসলে এইভাবে আছে। তো এইটার তো মোটামুটি 5টা ডাটা যদি আমি আসলে, জি সমস্যা কোনো, আচ্ছা যদি সমস্যা না হয়, তাহলে মোটামুটি 5টা ডাটা হলো এইভাবে ছড়ানো আছে, ঠিক আছে। তার এভারেজটা হলো আমার 31.19। এখন এই 31.19 এই ভ্যালু থেকে যদি অন্য কালে ধরি, এটা আমার অ্যাভারেজ ভ্যালু, এই ভ্যালু থেকে আসলে আমার বাকি ভ্যালুগুলা কত পার্সেন্ট ডেভিয়েট করতেছে সেটা আমার বের করা প্রয়োজন। তাহলে এইটাই আসলে আমাকে নির্দেশ করবে আনসার্টেনিটিটা, যে কতটুকু আসলে প্রত্যেকটা ভ্যালু আমার অ্যাভারেজ থেকে, অ্যাভারেজকে যদি আমি একটা এস্টিমেটেড ট্রু ভ্যালু ধরি, এখান থেকে কতটুকু ডেভিয়েট করতেছে। এইটা বের করার দুইটা ওয়ে আছে, একটা হলো মিন ডেভিয়েশন বলে, আরেকটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুইটা আসলে নাম একই, একটাকে বলে মিন অ্যাভারেজ ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন, সরি মিন আর অ্যাভারেজ সেম। তো মিন ডেভিয়েশন আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো সবচেয়ে বেশি ইউজ হয় আমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কেন সেটা বলবো বা বুঝাবো। তো এই ডেভিয়েশন, এই দুইটা যে ক্যালকুলেট করবে, এটা দিয়ে আসলে বুঝায় আমার এই অ্যাভারেজ ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলা কতটুকু ছড়ানো। তো কতটুকু ছড়ানো এটা যখন বুঝে যাব, তাহলে ধরেন আমি আরেকটা ক্যালকুলেশন করতে যাচ্ছি, ধরেন 6 নাম্বার আরেকটা বের করতে চাচ্ছি,
তাহলে আমি বুঝে যাব যদি বের করতে পারি কত পার্সেন্ট ডেভিয়েট করে আমি যে টুল ব্যবহার করে এটা মেজার করতেছি, ধরেন একটা টুল ব্যবহার করে এটা মাপতেছি, যদি এইটা মোটামুটি চেক করে বুঝতে পারি 5টা ডাটা নিয়ে যে এত পার্সেন্ট ডেভিয়েট করে, তাহলে 6 নাম্বার ডাটাটা আসলে কোথায় বসতে পারে ওই পার্সেন্টের মধ্যে আমি বলে দিতে পারবো। ধরেন এই যে ডেভিয়েশন, এই যে কতটুকু ডেভিয়েট করছে তার অ্যাভারেজ হলো এতটুকের মধ্যে, ধরেন আমি বললাম এতটুকের মধ্যে ডেভিয়েট করে, ধরেন এতটুকু রেঞ্জ দিলাম, কারণ আমি বেশিরভাগ ডাটায় 3টা ডাটা আসলে এখানে পাচ্ছি, বাকি 2টা অনেক দূরে সরে গেছে, তাহলে বলতে পারি এতটুকু রেঞ্জের মধ্যে 31.9 এর এতটুকু দুইটা সমান সমান নিয়েছি, এতটুকু অংশের মধ্যে ডেভিয়েট করে। তাহলে আমি 6 নাম্বার মেজারমেন্টটা এই মধ্যে পড়ার আমি কতটুকু কনফিডেন্স, প্রায় 68% কনফিডেন্টলি বলে দিতে পারবো যে এই রেঞ্জের মধ্যেই পড়বে। এখন এই কথাটা কেন বললাম 68% কেন, এটা তখনই যখন আমি এই সূত্র দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দিয়ে করব। আর যদি মিন ডেভিয়েশনের সূত্র দিয়ে করি তাহলে আমি বলতে পারবো যে আমি আসলে 50% কনফার্ম, মিন দিয়ে করলে বলতে পারবো 50% কনফার্ম। এখন এই যে এই পার্সেন্ট গুলো কিভাবে আসতেছে এটা আসলে থিওরিটিক্যালি পড়া, আপাতত আমরা ডাটাটা জানি, থিওরিটিক্যাল সেশনাল ক্লাস, সো আমরা যেন ক্যালকুলেট করতে পারি একটু যেন জানি, আর কত পার্সেন্ট আসলে আমরা কনফিডেন্ট আমার ডাটা নিয়ে, বা 6 নাম্বার মেজারমেন্টটা করলে এর মানটা কোন রেঞ্জের মধ্যে করবে এটা নিয়ে কতটুকু কনফিডেন্ট সেটা বের করার ওয়েটা জানি, আর এই কনফিডেন্সের পার্সেন্ট কত সেটা জানলে আপাতত এই আমাদের সেশনাল চলবে। এইটা বের করে যে পার্সেন্ট অবশ্যই একটা কিছু ক্যালকুলেশন করে বের হয়, কিছু ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন বা প্রুফ করে বের হয়, সেটা আপাতত এখানে দেখাচ্ছে। আপাতত ক্যালকুলেশন আমরা থাকি যেহেতু সেশনাল। তো আমরা এখন যেহেতু দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এটা ইউজ করে এই বাউন্ডের মধ্যে থাকার কনফিডেন্স লেভেল কিন্তু আমাদের বেশি, মানে আমরা 68% কনফিডেন্ট যে 6 নাম্বার ক্যালকুলেশন এটার মধ্যেই হবে। কিন্তু মিন ডেভিয়েশন দিয়ে যদি বের করি, মিন ডেভিয়েশনটা ধরেন একটু ছোট হবে, এটা মিন ডেভিয়েশনের রেঞ্জ হবে, হতে পারে না হতে পারে আমরা পরে দেখব, তখন আমরা 50% কনফিডেন্ট, মানে 50-50 কনফিডেন্ট না কনফিডেন্ট সহ এরকম, তো বেশি কম না, তাই এটা একটু কম ইউজ করা হয়। যেহেতু এখানে আমি বেশি পার্সেন্ট কনফিডেন্ট, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ইউজ করে বা এই ফর্মুলাটা বেশি ইউজ করে ডাটা অ্যানালাইসিস। এটা যে শুধুমাত্র মেজারমেন্ট ইউজ করে এরকম না, যে কোনো ডাটা অ্যানালাইসিস করেন, ডাটা সায়েন্স নিয়ে কাজ করেন, হায়ার লেভেলে কাজ করেন, এইসব জিনিস লাগে, বাট মেজারমেন্টে আমরা আপাতত পড়ছি। তাহলে আস্তে আস্তে ফর্মুলা যায়, এই হলো মিন ডেভিয়েশন বা এভারেজ ডেভিয়েশন বের করার ফর্মুলা। ফর্মুলা তাহলে কি বুঝাইতেছে, কি বলতেছে সেটা যদি বলি, এই এক্স বার যদি বলি, এই এক্স বার হলো আমি সেই যে মিন বের করতেছি 31.19, এটা হলো আমার এক্স বার, আর x1 x2 x3 বা xn পর্যন্ত আমি 5টা ভ্যালু নিছি, x1 x2 x3 হলো সেই 5টা ভ্যালু, যেমন একটা ছিল 31.02, একটা ছিল 31.0626, এরকম আমার যেহেতু 5টা নিছি তাই 5 হবে। তাহলে এদের মধ্যে ডেভিয়েশন কত বা ডিফারেন্স কত সেইগুলা দেখেন, এই পাশে মডুলাস দেওয়া, তো এমন হইতে পারে কোনটা কম কোনটা বেশি, কারণ দেখেন এইখানে যে দাগগুলা ছিল, এটা একটু মুছি, সো কিছু ছিল এই যে আমার অ্যাভারেজ, এর থেকে কিছু বেশি ছিল, কেউ ছিল কম। এখন যদি আমি এগুলো সবকিছু অ্যাড করতে যাই, তো কমের ভ্যালু তো আসলে মাইনাস আসবে, বেশি ভ্যালু প্লাস আসবে, সব অ্যাড করলে দেখবো জগা খিচুড়ি হয়ে 0 আইস, কিন্তু আমার তো আসলে ডেভিয়েশন তো 0 না, আমি তো পারফেক্ট না। তাহলে আমার এই চিহ্নের যে সমস্যা, প্লাস মাইনাসের যে সমস্যা দূর করার জন্য এখানে এই যে অ্যাবসোলিউট ভ্যালু নিছে, এটা দিয়ে তাই বুঝি, বা মডুলাস যাই বলে নাম, তো এই জন্য 2টা দাগ দিছে, যেন আমি মাইনাস আসলে বাদ দিয়ে দিব, শুধু পজিটিভ ভ্যালু গুলো নেবো বা শুধু ভ্যালু গুলো নেব, প্লাস মাইনাসের তোয়াক্কা করবো না। তাহলে এই সবগুলা কতটুকু ডেভিয়েট করতেছে মিন থেকে এটা বের করে দেন যোগ করে দিতে হয়। এই উদাহরণটাই যদি করি, উদাহরণে আমি আসলে 5টা জিনিস নিছি, তাহলে ধরেন 31.19 হলো আমার অ্যাভারেজ, তাহলে সবগুলো যদি জন্য বের করি, দেখেন 31.19 থেকে
আমি আস্তে আস্তে করতে যাচ্ছি যেন আপনারা এর সাথে সাথে যান এবং বুঝে যান, আপনাদের করতে দিলে যেন পারেন। তাহলে সবগুলার ডেভিয়েশনটা এখানে বের করি, দেখি কত আসে। তাহলে 31.19 আর 31.33 ডিফারেন্স হবে এরকম। কত আসে একটু চেক করে দেখি। 31.19 এটা আসে 0.14 আসে। 31.19 31.15 ডিফারেন্স হবে 0.04। আমি চিহ্ন বাদ দিতেছি, ঠিক আছে, চিহ্নর কোনো দরকার নেই। 31.19 এটার ডিফারেন্স হবে 0.07। 31.19 সাথে এটার ডিফারেন্স হবে 0.17। আর এটার সাথে ডিফারেন্স হবে 0.01। তো ডিফারেন্স ডেভিয়েশন গুলো পেয়ে গেলাম চিহ্ন ছাড়া। সবগুলো এখন যোগ করে দিব, দেখি যোগ করে কত আসে, কারণ এখানে যোগ করতে হবে। তো 0.14, 0.04, 0.07, 0.17 আর 0.01 সব যোগ করলে মোটামুটি ডেভিয়েশন আসে 0.43। আর এটা যদি আমি 5 দিয়ে, তো আমার মেইন ফর্মুলা এখানে হবে 0.43, আর এটা 5 দিয়ে ভাগ করলে চলে আসে এরকম যে 0.086। 0.086। তাহলে আমার অ্যাভারেজ যদি এখানে পেলাম 0.086, অ্যাভারেজ যদি 31.19 হয়, তাহলে আমি দুইটা মিন ডেভিয়েশনের দুইটা বাউন্ড সৃষ্টি করতে পারি, একটা হলো এইখানে আর এইখানে ধরেন দিলাম, যাদের এই মিন থেকে দূরত্ব হবে 0.086, মানে প্লাস 0.086 আর মাইনাস 0.086। এই যে ডেভিয়েশন, এটা হলো মিন ডেভিয়েশনের ফর্মুলা ইউজ করে আনসার্টিনিটি। তো এই টুলসের জন্য আনসার্টিনিটি আমি এভাবে লিখবো যে 1.19 প্লাস মাইনাস, যেহেতু এটা মিন ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু হিসেবে ধরতেছি, 0.086। ধরেন এটা কিসে ছিল, সেন্টিমিটার। তাহলে আমি যদি 6 নম্বর ক্যালকুলেশন করি, এই বাউন্ডের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা তার 50%, 6 নাম্বারটা যদি করি। এই হলো মিন ডেভিয়েশনের কথা বা আমাদের টার্গেট বা আনসার্টিনিটি বের করা, ঠিক আছে। এখন এটাকে যদি বলি পার্সেন্টেজে বের করেন কত পার্সেন্ট আনসার্টিনিটি, আগের ক্যালকুলেশন দেখে আসছি যে আনসার্টিনিটি ডিভাইডেড বাই এস্টিমেটেড ভ্যালু ইনটু 100, এটা দিয়ে আমরা রিলেটিভ আনসার্টিনিটি বের করি বা পার্সেন্টেজে বের করি। সো দেখি এটা কত আসে, 31.19, এটা যদি 100 দিয়ে গুণ দেই, তো মোটামুটি খুবই কম আনসার্টিনিটি, 0.276% এর মতো। সো এই যে দেখেন খুবই কম, সো আমি মোটামুটি প্রিসাইজ, আমার টুলটা প্রিসাইজ। এই রিলেটিভ আনসার্টিনিটি প্রিসিশন বোঝায়, অ্যাকুরেসি না, কিন্তু এগুলো আগে ক্লিয়ার করছি, তা আবার বলতেছি। তাহলে আমার যেহেতু খুবই কম, প্রায় দেখেন 1%-এর অনেক কম, 0.5%-এরও কম, তাহলে আমার টুলটা প্রিসাইজ আছে, ঠিক আছে। তো এই জিনিসটা বের করছি মিন ডেভিয়েশন দিয়ে, ঠিক আছে। এখন দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দিয়ে কিভাবে বের করে। এরপর আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। তো তার জন্য কি করতে হয়, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলার জন্য প্রথমে তো 1 নম্বর স্টেপ অ্যাভারেজ বের করা, যেটার ভ্যালু 31.19 আমাদের জন্য এখানে, যেটা আমরা করছি 31.19 লিখতে একটু অসুবিধা হচ্ছে, 19। হ্যাঁ, তারপর এই অ্যাভারেজ যেগুলা, সেখান থেকে কতটুকু ডেভিয়েশন সেগুলো বের করছি আমরা, এই যে ডেভিয়েশন গুলো বের করছি 0.14 এগুলা। কিন্তু এখানে কি করতে হবে, প্রত্যেকটা ডেভিয়েশন 3 নম্বর স্টেপ সেগুলো স্কয়ার করতে হবে। মানে হলো কি কি আসছে, 0.14 এটার স্কয়ার প্লাস 0.07 এটার স্কয়ার প্লাস 0.01 এটার স্কয়ার প্লাস, এগুলো যতগুলো সবগুলা স্কয়ার করে অ্যাড করতে হবে। আগের বার কোনো স্কয়ার করিনি, ডাইরেক্ট অ্যাড করছি। আর তাকে ভাগ দিতে হবে n-1, মানে হলো এই যে রেজাল্ট, এটাকে ভাগ দিতে হবে, আমি কয়টা নিছি, 5টা, তো 5 - 1 এটা দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর দেন আমাকে করতে হবে এটার রুট নিতে হবে, লাস্ট স্টেপ এটার রুট নিতে হবে, যেন এই যে স্কয়ার নিছি তার জন্য যে এফেক্ট এটা যেন চলে যায়। স্কয়ারের উল্টা তো আসলে রুট নাও, তো এটা আমার ডাইরেক্ট রুট নিতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
একবার একটু ক্যালকুলেট করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন আসে, তাহলে আমরা একটু এটার ইনসাইটটা ধরতে পারবো যে ঝামেলা কি। সো কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট না, আরো একটা উদাহরণ লাগবে আমাকে বোঝানোর জন্য। তো আমরা দেখতেছি ডেভিয়েশন করে স্কোয়ার করতেছি, এখন 1/4 এর স্কোয়ার করলাম, 0/4 এর স্কোয়ার করলাম, আমি ক্যালকুলেটর করতেছি, কিছু লিখতেছি না এই জন্য। 1/7 এর স্কোয়ার করি আর 0.01 এর স্কোয়ার, আর নিচে ভাগ দেব 4 দিয়ে, যেন 5 - 1 4। তো এটা ডেভিয়েশনের রেজাল্ট আসে এরকম 0.117 এরকম আসে রেজাল্ট, 74 এর মতো আছে। তো এর আগের বাউন্ডটা ছিল দেখেন 0.086, আর এই বাউন্ডটা দেখেন 0.117। তো 0.086 অবশ্যই অনেক ছোট, এই বাউন্ডটা কিন্তু বড়। তো বাউন্ড যত বড় হবে তার মানে হলো আমি আসলে এই বাউন্ডের মধ্যে, তো আমার এই যে বাউন্ডটা এটা একটু বড় হয়ে গেল, তো এটা যদি একটু দাগ দিই অন্য কালে, হ্যাঁ লালই নেই, তো এই বাউন্ডটা কিছুটা বড়, তাহলে এই বাউন্ডের মধ্যে আমার 6 নাম্বার এক্সপেরিমেন্টের ডেটা থাকার পার্সেন্টেজ আরো বেড়ে গেল, আরো বেশি কনফিডেন্টলি আমি বলতে পারলাম এইটা আসলে এত পার্সেন্ট, মানে পরের ভ্যালুটা থাকার চান্স 68% বা সামথিং একটু বেশি, এটা বলতে পারলাম। বা এখান থেকে আরেকটা কনক্লুশন আসা যায়, আমি যে ক্যালকুলেশন গুলো করতেছি আমার ডাটাগুলো ছড়ানোর বা ছড়ায় যাওয়ার রেট এতটুকু বেশি, মানে আসলে 31.19 এভারেজ ভ্যালুটা এর থেকে প্লাস আর মাইনাস করে বেশি হচ্ছে, কম বেশি। তো এই জিনিসটাই তারা করে দেখাইছে, যে আমরা এতক্ষণ যা করলাম, এই যে এখানে করছে সবগুলো করে দেখাইছে, 1 2 এই সব কিছু লিখছে, এতক্ষণ যা বললাম যা সবকিছুই বুঝাইছে। এখানে একটা গ্রাফ দিয়ে যে গ্রাফটা আমরা দেখাইছি এটা মোটামুটি তারা ক্লিয়ার করছে। আচ্ছা, এই গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন। এখন আমরা মিনকে কেন চুজ করি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে কেন চুজ করি, তার একটা উদাহরণ যদি ধরেন আমি দেখাই, যে ধরেন আমি আরো কয়েকটা ডাটা নিলাম, এরকম ধরেন নিলাম 75 72, ধরে কারো উচ্চতা মাপতেছি বা সামথিং কোনো হাইট মাপতেছি, ধরেন এরকম ডাটা 68 65, ধরেন 65, তারপর 67 73, এরকম কয়েকটা ডাটা নিলাম। আর আরো কয়েকটা ডাটা নিলাম অন্য মেজারমেন্ট বা সেম মেজারমেন্টে বা অন্য টুল ইউজ করে, এটা আসলো 83 70 70, দেন আসলো 63, দেন আবার আসলো 70 70, ঠিক আছে। সো দুইটারই যদি আমি মিন ডেভিয়েশন বের করি, তাহলে দেখেন দুইটার মিন ডেভিয়েশন সেম আসবে। আমি এটা আগে ক্যালকুলেট করে আসছি যেন সময় নষ্ট না হয়। এই দুইটারই মিন ডেভিয়েশন আসবে সেম, 3.33 আসে, মানে হলো এভারেজ থেকে প্লাস মাইনাস 3.33 মুভ করতেছে। আর হঠাৎ করে সমস্যা শুরু হয়েছে, সো প্লাস মাইনাস 3.33 মুভ করছে, বাট দুইটারই কিন্তু সেম আসে। কিন্তু খেয়াল করে দেখেন এই ডাটাগুলো প্রায় 70-এর বেশিগুলাই 70-এর কাছাকাছি, 70 চারটা ডাটা 70-এর সমান, বাকিগুলো একটু দূরে দূরে। এইখানে কিন্তু অনেক ছড়ানো, ঠিক আছে। এই ডাটাগুলা কোনটা 70-এর অনেক দূরে, কোনটা কাছে। তাহলে দুইটার যদি মিন ডেভিয়েশন সেম আসে, তাহলে এই ডাটা দিয়ে, এই ভ্যালু দিয়ে আমি কিন্তু বুঝতে পারবো না যে কোন ডাটা কেমন, কনফিডেন্টলি বলতে পারবো না। এরপরে ক্যালকুলেশন যদি আরেকবার মেজার করি তাহলে কিরকম আসতেছে বা এই ডাটাগুলো কেমন ছড়ানো, এই রেজাল্ট যেহেতু সেম। কিন্তু দুইটার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করি সেম ফর্মুলা দিয়ে, আগে এভারেজ বের করো, তারপর সেখান থেকে প্রত্যেকটা ডেভিয়েশন স্কোয়ার করো, রুট করো, এটা করলে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে হলো 3.53, আর এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে 6.02। সো দেখেন এই ডাটা যেহেতু ডিফারেন্ট, এখান থেকে আমি মোটামুটি কনক্লুশনে যেতে পারবো যে এই অংশে যেসব ডাটা আছে সেগুলো একটু বেশি ছড়ানো, কারণ আমার অনেক দূরে ডাটা আছে। একটা 83, আর একটা দেখেন 63, ভালোই দূরে, 70 থেকে 83টা ভালোই দূরে। কিন্তু এইখানে ডাটাগুলো এত ছড়ানো না, কারণ দেখেন সবগুলো 70 রেঞ্জে আছে, 75 72 68 65 67 73, মোটামুটি 70-এর কাছাকাছি।
তো এই ডাটাগুলো মোটামুটি আমার এভারেজ, যেটা আমি আঁকছিলাম একটু আগে, তো এই ডাটাগুলো এভারেজে ক্লোজ, কাছাকাছি এইগুলা। আর এইটা মোটামুটি কয়েকটা কাছাকাছি ঠিক আছে একদম 70-এ পরে, বাকিগুলো অনেক দূরে, বাকি দুইটা। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এই রেজাল্টটা বলা যায়। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রত্যেকটা মেজারমেন্টে ভালো অ্যাকুরেট অ্যান্সার দেয়, কিন্তু মিন ডেভিয়েশন এটা অনেক সময় দেয় না। এটা হলো একটা উদাহরণ। সো আপনি যদি চেক করতে চান এখান থেকে চেক করতে পারেন নিজের ক্যালকুলেটরে। সো আমি প্রসেস দেখাই দিয়েছি। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ক্যালকুলেশন করলাম সেটা আরো কিছু আলোচনা এখানে আছে, বাট এটা আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ না। তো আমরা মেনলি ইরর পার্টে চলে যাই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিন বা স্ট্যান্ডার্ড ইরর বের করতে হয়, যেটা আমাদের লাগবে। তো সেইটার ফর্মুলা হলো এই যে এস, যেটা আমরা তখন ক্যালকুলেশন করছি তাকে আবার রুট এন দিয়ে ডিভাইড করতে হয়। তো সেখান থেকে আমরা মেনলি স্ট্যান্ডার্ড ইররটা পাই বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন পাই, ঠিক আছে। তো এইখান থেকে যে রেজাল্ট আসবে সেইটা হবে আমার ওই যে লাস্ট পর্যন্ত আমরা যে আনসার্টিনিটিতে যাব, ফাইনাল রেজাল্ট সেটা হলো এই ডাটা থেকে আসবে। তো আমরা মোটামুটি ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা অ্যাজ বের করছি সেটা আসছিল 0.1174 বা 0.12, যেটাই বলেন, যেমন ওরা 12 লিখছে, আমরা 1174 আরো অ্যাকুরেটলি লিখছিলাম। তো এইটা আনসার্টিনিটি আসলে ক্যালকুলেশনের জন্য লাস্ট ফর্মুলা এটা ইউজ করে, সেটা হলো অ্যাজ বাই রুট এন। তো সেইটা ডাইরেক্ট প্লাস মাইনাস দিয়ে লেখে। এই হলো আমার অ্যাকুরেট আনসার্টিনিটি বের করার, যদি অনেকগুলা মাল্টিপল আমি মেজারমেন্ট করি, বের করার ফর্মুলা। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম বা কোশ্চেন আছে কিনা? সো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি 0.12 বা 1174 আসছিল, ওরা 12 ইউজ করছে। সো 0.12 যদি লিখি, 0.12 আর রুট যেহেতু 5টা ইউজ করছি, সো রুট 5 দিয়ে ভাগ করলে এটা মোটামুটি 0.05 এর কাছাকাছি চলে আসবে, অ্যাকুরেটলি আসবে না অবশ্যই। তো 0.0534 এরকম আসে, 0.0544 এর মতো আসে। তো এটা বাদ, এবার 3 ডিজিট পর্যন্ত নিয়েছি। তো এইটা আমার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করলে লাস্ট আনসার্টিনিটি, ঠিক আছে। এই হলো আমার আনসার্টিনিটি বের করার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বের করার ফর্মুলা। তো আমরা নেক্সট দেন ফ্র্যাকশনাল আনসার্টিনিটি বা ধরেন রিলেটিভ আনসার্টিনিটি যেটাই বলেন, এটা বের করার ওয়ে আমরা দেখে ফেলছি, এটাকে ফ্র্যাকশনাল আনসার্টিনিটি বলে আর কি, বা রিলেটিভ আনসার্টিনিটি কত পার্সেন্ট, এটা একটু আগেও বের করছি। এটা দিয়ে আসলে বোঝা যায় কত পার্সেন্ট আসলে আমার টুলটা প্রেসাইজ বা প্রেসাইজ ডাটা দিচ্ছে, যেটা রেজাল্ট আমরাও 0.2% বা একটু কম বেশি পাইছি, ঠিক আছে। এই পর্যন্ত সমস্যা না থাকলে একটা জিনিস আমার আপনাদের চিন্তার মধ্যে আনার দরকার, যে ধরেন আমি এই যে পেপার নিয়ে কথা বলতেছিলাম তার দৈর্ঘ্য প্রস্থ মাপলাম, প্রস্থ মাপ পেলাম এরকম 31.19 আসে, আর প্লাস মাইনাস ধরেন 0.05, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করলে বুঝলাম, আমি উইথটা পাইলাম। আর ধরেন সেম প্রসেসে আমি লেন্থটা মাপলাম, সেম প্রসেসে লেন্থ ধরেন মেপে আমি এরকম পাইলাম, আমরা মধ্যে একটা ভ্যালু দিই, লেন্থ যেহেতু একটু বড় হবে, ধরেন লেন্থ এরকম দিলাম যে 40 পাইলাম, 41 ধরেন 41.2 প্লাস মাইনাস ধরেন এখানে আমি 0.06 পাইলাম, এরকম 0.06 এত সেন্টিমিটার পাইলাম। তো এখন আমি যদি পেপারটার এরিয়া বের করতে চাই, তাহলে এরিয়ার ফর্মুলা তো আমরা জানি, এরিয়া হলো লেন্থ ইনটু উইডথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে যেহেতু আয়তাকার জিনিস। এখন আপনাদের প্রশ্ন, এই যে আমার আনসার্টিনিটি, এই যে এখানে আমি অ্যাকুরেটলি জানি না, এইখানে একটু সমস্যা আছে, 0.05 সেন্টিমিটারের সমস্যা, আর এখানে 0.06 সেন্টিমিটারের সমস্যা আছে। এটা আমার এরিয়ার যে ভ্যালু
যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই আমি খালি 41.2 আর 31.19 এটা দুই গুণ করে কি ডাইরেক্ট রেজাল্ট পাবো, নাকি এই এরিয়ার ভ্যালুতেও আমার ইরর থাকবে বা এই ইররটা প্রোপাগেট করবে কিনা, মানে এরিয়ার মধ্যেও সমস্যা পাকাবে কিনা, এটা মানে আপনার কি সমস্যা পাকাবে কি পাকাবে না, এটা অ্যান্সার বা এটা চিন্তা আপনি জানতে চাচ্ছেন। আপনাদের কি মনে হয়? আছেন? কথা শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোশ্চেন বুঝে গেছে? কোশ্চেন বুঝে গেছে যা বললাম? জি স্যার। আচ্ছা, তো আপনাদের কি মনে হয় অ্যান্সার কি হতে পারে? মানে আমার যে দৈর্ঘ্য প্রস্থ মাপার আনসার্টিনিটি যে প্রবলেমটা, এটা কি এরিয়া মাপাতেও, এরিয়া তো আসলে আমরা গুণ করে পাবো, ঠিক আছে, বা ম্যাথমেটিক্যাল রিলেশন ইউজ করে পাবো, তাহলে এইখানেও কি সমস্যা করবে নাকি ঠিক আছে, যা জাস্ট অ্যাভারেজ ভ্যালু গুণ করলে অ্যান্সার যাবে তাই অ্যান্সার, নাকি এখানে যে অ্যান্সার হবে যে আনসার্টিনিটি এরিয়ার ভ্যালুতে হবে সেটা আসলে কিভাবে তাহলে বের করবো? আমরা তো এরিয়া আসলে কোনো টুল দিয়ে বের করতেছি না, তাহলে টুলের জন্য আনসার্টিনিটি তো আমি পাবো না, বা এরিয়া তো এত 5 বার মাপতে পারবো না, আমরা তো 5 বার মাপছি, মানে মেপেই তো দৈর্ঘ্য প্রস্থে আনসার্টিনিটি বের করে ফেলছি। এবার এটা দিয়ে যখন এরিয়া বের করব গুণ ভাগ করে কোনো টুল ইউজ না করে, তখন এই আনসার্টিনিটি আমার এরিয়ার মধ্যে কি ঢুকবে কিনা, আর ঢুকলে সেটা কিভাবে বের করব সেটা নিয়ে আপনাদের ধারণা কেমন সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনাদের কি মনে হয়? আচ্ছা, প্রথম প্রশ্নটা ঢুকবে কিনা এটা নিয়ে কি মনে হয়, কিভাবে ক্যালকুলেশন করবো এটা পরে দেখবো। আচ্ছা, কারো কিছু মনে হইতেছে না? আচ্ছা, ঠিক আছে। সো নর্মাল চিন্তা হলো, ধরেন আমার যদি লেন্থ আর উইথ বা যে কোনো ক্যালকুলেশন, আমি এখানে এরিয়া বের করছি দেখে গুণ করছি, কখনো ভাগ করতে হয়, কখনো স্কোয়ার ডিস্কোয়ার করতে হবে। ধরেন আমি একটা বল আছে আমার কাছে, এটা 2 মিটার/সেকেন্ড বেগে ঢিলা মারছি। এখন এটাতে কত এনার্জি দিছে এটা কিভাবে বের করব? এটা বের করার ফর্মুলা আমরা জানি, E=12 mv²। ঠিক আছে, E=12 mv², এটা জানি। এখন যে জিনিস দিয়ে মাস মাপছি, ধরেন এটার ভর তো মাপছি, তার আনসার্টিনিটি ছিল ধরেন 0.1 গ্রামের মতো আনসার্টিনিটি ছিল, প্লাস মাইনাস। আর যেটা দিয়ে বেগ মাপছি, যে ধরেন রাডার বা সামথিং যা ইউজ করছি না কেন, সেটার আনসার্টিনিটি ছিল 0.1 মিটার/সেকেন্ড, ঠিক আছে, প্লাস মাইনাস। তাহলে আমি যখন মেজার করব তখন আমার স্কোয়ার চলে আসতেছে, এর ভর গুণ হইতেছে, অনেক কাহিনী আছে। তাহলে এনার্জি তো আর ডাইরেক্ট মেজার করা যায় না, এনার্জি শুধু ক্যালকুলেশন করে বের করি। তাহলে এইখানে আসলে এই আনসার্টিনিটি গুলা, এই যে যাদের ক্যালকুলেশন করার পর আমি বের করতেছি, তাদের আনসার্টিনিটি গুলা আমাকে মানে এই ক্যালকুলেশনে এর আনসার্টিনিটি বের করতে সাহায্য করবে কিনা, সেটাই হলো প্রোপাগেশন অফ আনসার্টিনিটি। যেমন এখানে কিছু ফাংশন দেওয়া আছে, f(x, y) এরিয়া বের করার জন্য, p cos θ, x কম্পোনেন্ট অফ মোমেন্টাম বের করার জন্য, আর এটা হলো ভেলোসিটি বের করার জন্য, ঠিক আছে। এখন এইগুলার ধরেন এ এফ যেগুলো বলতেছি নাম, এগুলো একটা আমি ডাইরেক্ট মেজার করব না, আমি ডাইরেক্ট হয়তো মেজার করবো এই যে দৈর্ঘ্য প্রস্থ, বা এক্স বা পি হলো ধরেন কোনো ফোর্স দিয়েছি বা বল প্রয়োগ করছি বা মোমেন্টাম, সেটা মেজার করব, অথবা সময় মেজার করব আর ওই সময় কত দূরত্ব গেছে সেটা মেজার করব, সেখান থেকে ভেলোসিটি বের করবো। তাহলে যেহেতু এগুলো একটা মানে সবগুলো ডাইরেক্ট করতেছি, এগুলোর মধ্যে আনসার্টিনিটি থাকবে,
কিন্তু এফ এর মধ্যে আনসার্টেনিটি কত হবে, যেহেতু এটা ডাইরেক্ট মেজার করতেছি না, তাহলে আমি ডাইরেক্ট মেজার আমি বের করতে পারবো না, আমাকে ইকুয়েশন দিয়ে বের করতে হবে। এখন আপনারা ডিফারেন্সিয়েশনের কোনো কোর্স করছেন? ম্যাথে কোর্স করা অবশ্যই। ডিফারেন্সিয়েশন কোর্স করছেন? না করলে বলেন না করি নাই, করলে বলে হ্যাঁ করছি। কোর্স করতে মানে কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার যদি। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের উপর কোনো কোর্স করছি কিনা ম্যাথের জন্য? যে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস সামথিং, ধরেন আমি বললাম এক্স স্কোয়ার, এই এফ অফ এক্স হলো এক্স স্কোয়ার, ঠিক আছে? আমি বললাম ডিএস বাই ডিএক্স বের করেন বা ডিফারেন্সিয়েশন করেন, এটা কি করতে পারবো? জি স্যার, জি স্যার, 2x হবে। হ্যাঁ 2x হবে, আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমাদের লাগবে এখানে। এখন তাহলে আমরা এই যে ডিফারেন্সিয়েশন যেহেতু লাগবে সেই পার্টে ঢুকি। এখন এই যে এই এফ এর এই এক্স আর ওয়াই এর আনসার্টিনিটির জন্য এফ এর মধ্যে কত আনসার্টিনিটি ঢুকবে এটা বের করার জন্য আমাদের আসলে ডিফারেন্সিয়েশন এরকম করা লাগবে। তাহলে আমরা এই যে ধরেন এক্স এর মধ্যে কত ডেভিয়েশন, এটা হলো এই যে এটা হলো সিগমা এক্স দিয়ে বের করছি, যেটার ফর্মুলা একটু আগে দেশে আসছি, এটা হলো এইটা। তো এত কষ্ট করে এটা আমরা বের করছি। যেমন ধরেন ওই লেন্থের জন্য যেটা ধরেন আসছে 0.05, ঠিক আছে? এখন এইটা যদি আমার এরিয়া বের করতে লাগে, ধরেন এফ হলো আমার এরিয়া, যেটা হলো এক্স ইন্টু ওয়াই, তাহলে এরিয়ার মধ্যে কতটুকু হ্যাম্পার করবে বা এই এক্স এর চেঞ্জের কারণে এরিয়ার ভ্যালু কতটুকু চেঞ্জ হবে, এই জিনিসটাই হলো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, যে এক্স এর ভ্যালু সামান্য চেঞ্জ করলে এই এফ এর ভ্যালু কতটুকু চেঞ্জ হবে, যেহেতু এফ এক্স এর উপর নির্ভর করতেছে, এটাকে বলে ডিফারেন্সিয়েশন বের করা। এটা যদি কোনো একটা ফাংশন ফলো করে তাহলে সেই ফাংশন হলো 2x, এটার জন্য এটা ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার, আর না ফলো করলে সেইটা অন্য কিছু হবে। তাহলে এইটা হলো আমার ফর্মুলা এরকম যে কোনো একটা ফাংশন সেইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সেইটার এরর হলো ওই যে ফাংশনের উপর নির্ভর করতেছে তার ডিফারেন্সিয়েশন নেওয়া লাগে। একটা উদাহরণ অবশ্যই দিই, না হলে বুঝবেন না। উদাহরণ যেমন ধরেন এরকম এফ রুট এক্স, ধরেন এই এক্সটা আমি ক্যালকুলেশন বা মেজার করছি হাতে কলমে টুল দিয়ে, কিন্তু এফ আমি বের করব ক্যালকুলেশন। তাহলে এফ এর মধ্যে কতটুক আসলে ধরেন এক্স এর ভ্যালু ধরলাম আমি, ধরেন 100 প্লাস মাইনাস 0.01, এটা আমি মেজার করলাম সেন্টিমিটার ধরেন, বা কোনো একটা জিনিস হবে। আর এফ যেটা নির্ভর করতেছে সেটা বলছে আমি রুট এক্স। তাহলে এফ এর ভ্যালু একটু শিওর যে 100 কে দিলে এটা 10 হবে, কিন্তু 10-এর সামনে প্লাস মাইনাস কত দিব এই জিনিসটা বের করতে হবে। এইটা বের করার জন্য আসলে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন নেওয়া লাগবে ডিএফ বাই ডিএক্স। এখন রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, এই যে এটা হয়, এটা আপনারা করতে পারবেন, যে মাত্র চেক করলাম যে আপনারা পারেন, তো এটা পারবেন, তো এটা আসে। এখন এই ফর্মুলা থেকে মাত্র দেখলাম, কোন ফর্মুলা, এই যে ফর্মুলা যেটা এখানে বুঝতেছি, এখান থেকে দেখলাম, তাহলে এইটার যে ডেভিয়েশন বা প্লাস মাইনাস কত লিখবো সেটা হলো যার উপর নির্ভর করতেছে সেইটা ইনটু তার যেটা ডেভিয়েশন সেটা। তাহলে দেখেন আমার যদি এরকম, তাহলে এই ফর্মুলাটা এরকম দাঁড়ায় শুধু এটার জন্য। তাহলে এই ফর্মুলা ওয়াইজ ধরেন আমি যদি বসানো শুরু করি, তাহলে আমার ডেল্টা এফ এটা আসবে এরকম, ডেল্টা এক্স কত 0.01, আমি যে উদাহরণ দিলাম 0.01, নিচে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত 100, যেটা হলো অ্যাভারেজ ভ্যালু সেটা বসাতে হবে 100। তাহলে এটা কত আসে 0.01, নিচে 2 ইন্টু 10, তো যত আসে ততই। এইটা হলো আমার এই জিনিসটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইভাবে বের করে। ঠিক তেমনি এটার জন্য বের করতে পারেন, বাকি আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কিন্তু যদি গুণ থাকে আমরা জানি, আমরা দেখে আসছি যেহেতু কোর্স করছেন, ধরেন ইউ বি এর ডিফারেন্সিয়েশন, যে ইউ আর বি দুইটার জন্য এক্স এর ফাংশন হইতো, তাহলে এরকম হইতো ইউ ইন্টু ডি
v dx প্লাস v ইন্টু du dx এরকম হয়তো, এটা আমরা দেখে আসার কথা, ইউবির ফর্মুলা বলতাম ডিফারেন্সিয়েশন। জি স্যার, তো একটা কি স্প্লিটে আর একটা কি ইন্টিগ্রেশন হ্যাঁ, ডিফারেন্স। তো এখন যেহেতু এইখানে দেখেন এইখানে কি হচ্ছে এক্স ওয়াই দুইজন গুণ, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কিন্তু শুধু এক্স করলে হবে না, এই জিনিসটা এরকম হবে, এই যে ইউবির মতো হবে। তখন এই যে এই জিনিসটা চলে আসে থাকে বা দুইজন এরকম হয়, তখন ফর্মুলাগুলো এইভাবে দাঁড়ায়। এখন এইটার এত ডিফারেন্সিয়েশন বুঝছি এরকম 1 1, কারণ একবার ডিফারেন্সিয়েশন করলে 1 তো আসবে, 1 আর 1 তো হবে। এখানে ডিফারেন্সিয়েশন করলে y আর x তো থাকবে, এটা জানি। আর এগুলোর ক্ষেত্রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি আমরা, পার্শিয়াল পার্শিয়াল কি করা ডিফারেন্সিয়েশন হয়েছে? জি আচ্ছা, স্যার করা হয়েছে। যদি এরকম দুইজনের উপর নির্ভর করে তখন আসলে পার্শিয়াল নিতে হয়, তখন ডাইরেক্ট নেওয়া লাগে না। এই যে পার্শিয়ালের একটু সাইনটা একটু একের মতো হয়, একটু বাঁকা। তো এখানে একটা উদাহরণ দিতেছে, যদি এরকম হয় এক্স প্লাস ওয়াই এর উপর নির্ভর করে অথবা এক্স গুণে নির্ভর করে, তাহলে আমার একবার যেহেতু ডিফারেন্সিয়েশন করলে পার্শিয়াল যদি করি, এখানে এক আসবে, এখানে এক আসবে। জাস্ট জানতে চাচ্ছিলাম যে ওই যে যেটা বলতেছিলেন যে একের মতো বাঁকা, ওইটাই আসলে ডেল না? আর যেটা এই যে আমরা ওই যে হ্যাঁ, ওটাকে সিগমার ডেল মতো বলে। সিগমা, আর ওইটা নিচেরটা সিগমা না? সিগমা দুইটা এই তো যে দুই এটা রকম, সিগমা, একটা এটা হলো হ্যাঁ, এটা সিগমা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটা দিয়ে আসলে বোঝাচ্ছে, সিগমা দিয়ে বোঝাচ্ছে ওই নতুন ফাংশন বা প্রত্যেকটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, বা ওই যে আমরা যেটা বের করছি সেটা কত, আর এটা নতুন ফাংশনের ডেভিয়েশন কত। আর এইগুলা, এটা হলো মেইন সূত্র যদি এরকম কয়েকজনের উপর ডিপেন্ড করে। তো এরকম যদি হয় তখন এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগা লাগে, সেরকম যতগুলো হবে ততগুলো না লাগে। যদি এক্স ওয়াই জেড ও থাকতো তাহলে এখানে হয়তো এরকম যে জেড এর উপর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তার স্কোয়ার করো, আর তার যে ডেভিয়েশন তার স্কোয়ার করে রুট মেরে দাও, যতগুলো হবে ততগুলো। এখানে দুইটা করে, তাই দুইটা করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই হলো আপাতত। দেন হলো এখানে একটা ক্যাপ দিতে আর কি, ধরেন আমার যেটা রিলেটিভ আনসার্টিনিটি আমরা বের করে আসছি, ধরেন রিলেটিভ আনসার্টিনিটি কি বলছি, রিলেটিভ আনসার্টিনিটি যেটা বলছি সেটা হলো আনসার্টিনিটির ভ্যালু আর ডিভাইডেড বাই হলো অ্যাভারেজ ভ্যালু বা এস্টিমেটেড ভ্যালু, এটা ঠিক আছে। আর এই কথাটাই এইখানে ইউজ করছে, এই দেখেন উপরেরটা ছিল আনসার্টিনিটি আর নিচে হলো এই এস্টিমেটেড ভ্যালুটা বা অ্যাভারেজ ভ্যালুটা দিয়ে ভাগ করছে, তাহলে আর এই জিনিসটাকেই বলে রিলেটিভ আনসার্টিনিটি, যেটাকে 100 দিয়ে গুণ দিলে আমি পার্সেন্টেজে পাবো। তার কিছু উদাহরণ দেখি, উদাহরণ না দিলে আসলে বুঝতে পারবেন না। একটু যেমন একটা এক্সাম্পল দাও বলছি। জি স্যার, জি একটা বলেন জিনিস বলেন। যে রিলেটিভ আনসার্টেনটি, যেটা রিলেটিভ আনসার্টেনটি আমরা তো হ্যাঁ একবার করছিলাম যে উপরে হলো আনসার্টেনটি আর নিচে হলো মেজার্ড কোয়ান্টিটি, আর দুইটাই তো এই মডুলাসের হ্যাঁ মধ্যে হ্যাঁ থাকবে আর কি। হ্যাঁ 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 ওইটার সাথে আমরা যদি হ্যাঁ, দুইটাই এরকম। 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ ওয়াইজ আসবে, তাই তো? হ্যাঁ, পার্সেন্টেজ ওয়াইজ আসবে। আর আমরা যখন এই যে প্রোপাগেশন অফ পড়তেছি, প্রোপাগেশন অফ আনসার্টিনিটি, এটা বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজে বের করে। এই জন্য দেখবেন সবসময় যে এফ দিয়ে ভাগ দিছে, আবার যা আছে তাকে আবার এফ দিয়ে ভাগ দিছে। এখানে দেখেন যে এফ দিয়ে ভাগ দিছে, মানে আমার টার্গেট হলো আসলে রিলেটিভ আনসার্টিনিটিটা বের করা। তাই যখন দেখেন এফ দিয়ে ভাগ দেয় নাই, তার আগে এরকম ছিল, এফ দিয়ে ভাগ করার পর এফ যেহেতু রুট এক্স, এই রুটটা রুট ইন্টু রুট এক্স গুণ হয়ে এক্স হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সবসময় রিলেটিভ আনসার্টিনিটি বের করবো আর কি এই ফর্মুলায়। প্রোপাগেশনে সবসময় রিলেটিভ আনসার্টিনিটি বের করে। একটা উদাহরণ দিই তাহলে একটু ধরতে পারবেন। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ফাইন্ড দ্য আনসার্টিনিটি ইন ভি where v is equal to a into t, ঠিক আছে? v এর ফর্মুলা দেওয়া আছে, তাহলে এই যে v, এটার আনসার্টিনিটি আমরা জানি না, মেজার করি নাই, আমরা মেজার করছি a এর আর t এর সময়ের। a এর আনসার্টিনিটি দেওয়া আছে এই যে 9.8 হলো অ্যাভারেজ ভ্যালু, আনসার্টিনিটি হলো প্লাস মাইনাস 0.1, টাইমের হলো এত,
আর আনসার্টেনিটি 0.1। ঠিক আছে, এগুলো আমরা টুল দিয়ে মেজার করছি বা আমার টুলের ক্ষমতা ওয়াইজ এরকম দিছি। তাহলে এটার জন্য ফর্মুলা এটা একটু আগে একটা দেখছি, যদি এরকম গুণ থাকে বা আপনার নিজেরাও বের করতে পারবেন, গুণ থাকুক ভাগ থাকুক, এই যে ভাগ হলে একটা দেখাইছে, গুণ হলে এই যে দেখাইছে এই যে গুণেরটা। তাহলে এই ফর্মুলা যেহেতু এটা গুণ আছে বা আপনারা নিজেরা বের করতে পারবেন, একদম বেসিক ফর্মুলা এটা, একদম বেসিক, গুণ ভাগ যাই থাকুক না, এটা হলো সবচেয়ে বেসিক ফর্মুলা। এটা সবার জন্য ইউজ হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই যে কখন কোনটা সবার জন্য মুখস্থ করা লাগবে না, এটা হলো বেসিক। তাহলে এটা ইউজ করে, যেহেতু গুণ আছে এটা ইউজ করছে, তাহলে এখন এই সিগমায় কি এই যে যতটুকু চেঞ্জ সেটা, আর এটা কি, এটা হলো অ্যাভারেজ ভ্যালুটা। এখানে দেখেন বসাই দিচ্ছি 0.1 9.8। ঠিক তেমনি টাইমের জন্য এবার নেওয়া লাগবে, এটা হলো 1.2 অ্যাভারেজ ভ্যালুটা যেটা নিচে, আর সিগমাটি হলো এই যে যতটুকু চেঞ্জ হচ্ছে উপরে সেটা উপরে। তো বসাই দিচ্ছি, তো বসাই দেওয়ার পর যত পারছে 3.1%, তাহলে রিলেটিভ আনসারটি হলো 3.1%। তাহলে সিগমা ভি আসলে কি হবে, হবে 0.031 ইন্টু আমার ভি এর ভ্যালু। ঠিক আছে, ভি কত, 1.8 ইন্টু 1.2, তাই তো, কারণ ভি ইজ ইকুয়াল টু এটি, যেহেতু এ 9.8 আর 1.2, তাহলে দেখি কত আসে, 9.8 আর 1.2 গুণ দিলে আসে 11.76। তাহলে সিগমা ভি হলো আমার আসবে 11.76 ইন্টু 0.031, এই যে লিখছি এত ইন্টু ভি, তাহলে 0.031 দিলে আসবে হলো 0.364, ধরেন এই তিনটা নিলাম। তাহলে আমার ভি হবে যদি আমি অ্যাকুরেটলি লিখতে চাই, অ্যাবসোলিউট এরর হিসেবে লিখতে চাই, ওটা তো রিলেটিভ পার্সেন্ট যেটা, সেটা হবে 11.76 প্লাস মাইনাস 0.364 মিটার পার সেকেন্ড। এ হলো আমার প্লাস মাইনাস দিয়ে লিখলে, আর এটা হলো পার্সেন্টেজ। ক্লিয়ার হয়েছে? এটাই শেষ ক্লাস থেকে আমরা। সো যদি কোনো ক্লিয়ার হয়ে থাকে আর কোশ্চেন তেমন না থাকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে যাব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তাহলে শুরু করি, কারো প্রশ্ন না থাকলে। 7117 Yes, sir. 0354 Yes, sir. 2153 Present, sir. 2154 Yes, sir. 3068 Present, sir. 3452 4108 4158 Yes, sir. 5156 3452. 3452 দিলাম, তারপর 5156 6202 Yes, sir. 6205 6202. Yes, sir.